সাহিত্যের কতগুলো নির্দিষ্ট দর্শন আছে। আমরা বাংলা সাহিত্যের যে সমস্ত ভাবনা, অনুভব, চিন্তা নিয়ে প্রতি মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রভূমিতে যে কাজের সূত্রতে আমরা বাংলা সাহিত্যকে চর্চা করি, বাংলা সাহিত্য আমাদের ভালো লাগে। আমরা রবীন্দ্রনাথের দেশের মানুষ, বাংলাতে কথা বলি, রবীন্দ্রনাথ বাংলাতে লিখেছিলেন। এই সমস্ত কিছু নিয়ে আমাদের একটা চোরা গর্ব আছে। এই চোরা গর্বের ভেতরেও পরবর্তী পর্যায়ে যে সমস্ত সাহিত্যিক, লেখক যারা যারা সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতার সাথে একটু অন্য রকমভাবে কাজ করছেন, যাদের সাহিত্যের সূত্র আমাদের কাছে এক অন্য মাত্রা, অন্য দর্শনকে নজির করে দেয়, তারা তারা একদম নীরবে কাজ করেন। কিছু সাহিত্যিক আছেন, কিছু লেখক আছেন, তারা তাদের নীরবতার ভেতরেও এক অন্য রকমভাবে জাগরণ তৈরি করতে পারেন। সত্যি কথা বলতে কি, নীরবতারও কিন্তু একটা শব্দ আছে, নীরবতারও কিন্তু একটা অন্য রকমের রব আছে। পম্পা সেন শর্মা দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে লিখছেন। হ্যাঁ, লিখছেন। তিনি নিজের মতন করে লেখেন, তার নিজের ভাবনার সাথে, তার নিজের অনুভবের সাথে, সামাজিক দায়বদ্ধতার সাথে তিনি তার মতন করে লেখেন। এই লেখার সাথে তার নিজস্ব দর্শন আছে। পেশায় শিক্ষার্থী, কিন্তু নেশায় তিনি লেখক। এই লেখার মাধ্যমে তিনি চেষ্টা করেন সমাজের কিছু অন্য রকমের ভাবনা, অন্য সংস্কৃতিকে জারিত করার জন্য। তার লেখার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তিনি মূলত কিশোর সাহিত্য বা কিশোর কবিতা নিজে লেখেন। তার বাইরেও তার ছোট গল্প বহু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, বহু পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন। শুধু তাই নয়, বহু পুরস্কারে পুরস্কৃত হওয়ার সাথে সাথেও তার একটা অন্য দুর্বলতা আছে, সেটা হলো কবিতা পাঠ। কবিতা পাঠ শুধুমাত্র নিজের কবিতা পাঠ নয়, নিজের কবিতা পাঠের পাশাপাশি বিশিষ্ট যে সমস্ত লেখকজন আছেন তাদের কবিতা পাঠ করা। আপনারা জানেন, পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের বাংলা দূরদর্শনের এই অনুষ্ঠানে তাদের কথা বলেছেন, তাদের কথা শুনে আমরা ঋদ্ধ হয়েছি। আজকে আমাদের এই আড্ডা এক অন্য মাত্রা, অন্য দর্শনকে সংযোজিত করবে বলে আমাদের বিশ্বাস। আমরা পম্পাদির সাথে কথা বলবো, শুধু কথা বলবো না, কথার সাথে সাথে এক অন্য সাহিত্যের আড্ডার সাথে আমরা পরিচিত হব। নমস্কার পম্পাদি, আমাদের অনুষ্ঠান আপনাদের নমস্কার। যে দর্শন বা যে ভাবনা নিয়ে লেখালেখি করেন, বা যে দর্শনের সাথে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রভূমিতে আপনি বিচরণ করেন, সেখানে সাথে সাহিত্য তো একটা অন্য রকম মাত্রা বা অন্য কথা বলে, কিন্তু আপনার কবিতার ভেতরে, আপনার লেখার ভেতরে আপনি যেন একটা ভিন্ন মাত্রাকে সংযোজিত করার চেষ্টা করেন। এই যে চেষ্টাটা, এই যে প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়াটা, এইটার নেপথ্য দর্শনটা কীরকম? আমার মূলত লিখতে ভালো লাগে এই বিভিন্ন সামাজিকতায় আমরা তো আবদ্ধ, তো সমাজের বিভিন্ন রকম মানুষের যে রিয়াকশন, সেগুলো আমাকে খুব ধাক্কা দেয়। খুব ছোট ছোট ব্যাপার হয়তো মনে হয় যে এইগুলো আর এমন কি লক্ষ্য করার ব্যাপার, কিন্তু তবুও সেইগুলো থেকেই যেন আমার চরিত্রগুলো সৃষ্ট হতে থাকে। মানে দৃষ্টি আর দৃষ্টিপাত, তাই তো? ওটা অন্যভাবে দেখা আমার ভালো লাগে, মানে সেই জিনিসটা যা দেখলাম মনে হলো দেখার বাইরেও অনেক কিছু রয়েছে। কিন্তু ধরুন, দেখার বাইরে যে অনেক কিছু থাকা, সেটা তো সবাই সেইভাবে দেখছেন না। অর্থাৎ একটা পরত, সেই পরতটাকে উন্মোচন করে আপনি আপনার মতন করে সাহিত্য বা দর্শনের দিকে এগোচ্ছেন, কিন্তু সেখানে তো একটু কল্পনা, একটু আবেগ, এগুলোকে তো বোধহয় করতে হয়। হ্যাঁ, সেই কল্পনা বা আবেগ, আমার মনে হয় যে সেই চরিত্র যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর তার কল্পনা বা আবেগ যেটা আমি লিখি সেটা মনে হয় মানে সহজাতভাবেই তার আবেগ বা কল্পনা আমি যেন দেখতে পাচ্ছি, এবং দেখতে পাওয়াটাকেই আমি লিপিবদ্ধ করে রাখি। তার মানে ওই চরিত্রগুলো আপনার বন্ধু হয়ে যায়, চরিত্রগুলো আপনার পরিবারের সদস্য হয়ে যায়, তাই তো? এবং তারা বলে আমাকে এইভাবে নির্মাণ করো, ঠিক না? কিন্তু ধরুন, আপনি পেশায় শিক্ষয়িত্রী, আপনি অনেক পুরস্কার পেয়েছেন, বহু পত্রপত্রিকা আপনার লেখালেখি ইত্যাদি, সমস্ত ক্ষেত্রেই এই যে লেখার যে দর্শন, কেমন লেখার ক্ষেত্রে তো একটা ভাবনা থাকে। একজন লেখিকা, তিনি তার মতন করে লিখবেন, আপনি আপনার মতন লিখছেন। এই যে নিজের মতন করে নিজের লেখা, এই লেখার সংযোজনের সূত্রে নিজেকে কি বদলাতে পারেন, পরিবর্তন করতে পারছেন আস্তে আস্তে? পরিবর্তন করতে পারছি বলতে, আমার মনে হয় যে আমি যত বেশি লিখি
এবং লেখার আগে বা এখনো আমি মানে মানুষজনের সঙ্গে ভীষণভাবে মিশতে পারি। মানে আমার সমবয়স্ক বা আমার সঙ্গে যারা চাকরি করছেন তাদের সঙ্গে যেভাবে আমি মিশছি, কিন্তু আমার চারপাশের আরও কিছু মানুষজন যারা হয়তো আমার পেশার মানুষ নন, বা আমার আত্মীয় স্বজন, বা আমার মেয়ের বন্ধু বান্ধব, এইরকম এদের একটা জীবনযাত্রা তার সঙ্গে তো আমার মেলে না। কিন্তু তবুও জানো, তাদের সঙ্গে আমি যত বেশি করে কথা বলি, এই কথার পরিপ্রেক্ষিতে যেন মনে হয় তাদের চরিত্রগুলো আমার কাছে আরো বেশি করে ধরা দেয়। আসলে ওই কথা সাহিত্যিক হিসেবে বোধহয় অন্য চরিত্রগুলোর ব্যক্তিগত জীবনযাপন নয়, বরং তাদের যে জীবন চরিত, তাদের যে জীবন ভাবনা, সেখানে একটু উঁকি দেন। হ্যাঁ, একটু উঁকি দিই, একটু উঁকি দেন। এই যে উঁকি দিতে দিতে যখন দেখা যায় সেই একটা নতুন একটা ক্যারেক্টার পেলেন, নতুন একটা চরিত্র পেলেন, এবং সেই তাকে নির্মাণ করছেন কল্পনার রং মিশিয়ে। সেটা করতে করতে একটা দর্শন তৈরি হয়, একটা ভাবনা তৈরি হয়। এই ভাবনা তৈরি করতে করতে যে কল্পনা দিয়ে হয়তো গল্পটা লেখা শুরু হলো, মাঝপথে গিয়ে কি সেই কল্পনা ওলটপালট হয়ে যায়? হ্যাঁ, কল্পনা ওলটপালট হয়ে যায়। এবং আমি নিজে যখন কোনো ফ্যাক্ট একটা আমার মাথায় আসে, সেটা যখন আমি লিখতে শুরু করি, লিখতে লিখতে সেটা যে কোন দিকে যাবে বা গল্পটা কিভাবে শেষ হবে, তার জীবনে কি আসবে, সেইগুলো কিন্তু আগে থেকে আমার ভাবনায় থাকে না। লিখতে লিখতে সেগুলো পরপর আসতে থাকে। অর্থাৎ কি না, আগে থেকে কোনো পূর্ব পরিকল্পনার গল্প হয়ে ওঠে না। কিন্তু আপনি পেশায় শিক্ষয়িত্রী, খুব স্বাভাবিকভাবে এই প্রফেশনে বা এই পেশাতে একটা সুবিধাও আছে। প্রতিদিন মাটির তাল তৈরি করছেন, বছরের পর বছর, কয়েক দশক ধরে আপনি শিক্ষয়িত্রী। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন প্রজন্ম, মানে এই সময়ের যে প্রজন্ম, সেই প্রজন্মকে আপনি খুব কাছাকাছি থেকে দেখছেন, তাদের নির্মাণ করছেন, তাদের তৈরি করতে পারছেন। আবার আজ থেকে 3 দশক আগে যে প্রজন্মকে দেখেছেন, তারা আবার এখন একটু মধ্য বয়সের দিকে চলে গেছে। এই যে ভাবনাটা, এই যে পরিবর্তনের যে শত্রুতা, এইটা কি নিজস্ব গল্পের বা সাহিত্যের ভাবনার ভিতরে আনতে পারে? অবশ্যই আসে। কারণ আমরা নিজেরা যে ছেলেবেলা কাটিয়েছি, এবং আমি যে সমস্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা যারা আগে আমার কাছে পড়েছে বা এখন বর্তমানে যারা, তাদের মানে সমাজের যে প্রেক্ষাপট, সেটা অনেকটা পাল্টে গেছে। এই যে প্রেক্ষাপট পাল্টে যাওয়া, এখানে কিন্তু শিক্ষয়িত্রী হিসাবে আপনাদের কিন্তু আবশ্যিকভাবে অবদান তো বটে, একটা দায়বদ্ধতাও আছে। অন্য পেশাতে যে দায়বদ্ধতা, তার থেকে শিক্ষার পেশাকে দায়বদ্ধতা কিন্তু একেবারে আলাদা। নিজে কি মনে করেন যে শুধুমাত্র পেশাগত তাগিদে নয়, এই দায়বদ্ধতার তাগিদেও আপনি কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছেন কিছু মানুষকে, কিছু ছেলে মেয়েকে? মানে ধরুন, একটা ঘটনার কথা বলছি। কোনো একটি মেয়ে হয়তো ক্লাসে দেখতে পাওয়া যাচ্ছে সে প্রচণ্ডভাবে অমনোযোগী। তাকে যখন আরেকটু তার পারিবারিক জীবনে উঁকি দিচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে পরিবারের যে ধরনের তার প্রেক্ষাপট, যে ধরনের তার বাবা মায়ের মানসিকতা বা পারিপার্শ্ব, তাতে দেখতে পাচ্ছি যে তার কিন্তু এই পড়ালেখায় অমনোযোগিতার ক্ষেত্রে ওই ব্যাপারটা অনেক বেশি ম্যাটার করে। অর্থাৎ কিনা একজন মানুষের বাহ্যিক যে জীবনযাপন, সেই বাহ্যিক জীবনযাপনের ভেতরে যে দর্শনটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, তার নেপথ্যের একটা দর্শন তৈরি হয়। এই নেপথ্যের দর্শনটা নিয়েই কিন্তু লেখা, তাই তো? এইভাবেই কিন্তু একজন মানুষ, একজন লেখিকা, তিনি সেই নেপথ্য দর্শনকেই কিন্তু উঁকি দেন। সেটা সবাই পারেন না। সেটা সবাই পারেন না বলেই তারা বাহ্যিক দর্শনটার দিকে অনেক বেশি তাদের নজর থাকে, বাহ্যিক দর্শনের দিকে তাদের অনেক বেশি আগ্রহ থাকে। যারা যারা দৃষ্টিভঙ্গি এবং খুব সংবেদনশীল মানুষ, তারা কিন্তু ওই নেপথ্য দর্শনটাই করে। পম্পাদি সেই নেপথ্য দর্শনের সূত্র নিয়ে তার নিজের গল্প লেখা, কবিতা লেখা, তার সাহিত্য চর্চা করেন। কিন্তু সত্যি সত্যি কি সেই নেপথ্য দর্শন সব জায়গায় খুব ফলপ্রসূ হয়, নাকি কখনো কখনো অনেক নেপথ্য দর্শনের নেপথ্যেও অনেক কিছু থেকে যায়? সেটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন।
ফিরে এলাম আজকে আমাদের অতিথি বিশিষ্ট লেখিকা কথা সাহিত্যিক পম্পা সেন শর্মা। পম্পাদি, যেটা বিরতির আগে কথা হচ্ছিল, ওই এখন কেউ কেউ বলতে পারেন ধরুন এই নেপথ্য দর্শন মানে তার একটা ব্যক্তিগত জীবনের দিকে আপনি আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয়। কিন্তু ওই যদি আমি প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা পরত যদি ধরি, যা ভেবেছিলেন কিন্তু বাস্তবিকভাবে গিয়ে দেখলেন সেটা নয়, একেবারে আপনার মানে ভাবনাটাই বদলে গেল। এই যে ভাবনা বদলে যাওয়া, এইটা লেখার উপর কিরকম প্রভাব ফেলে বলে মনে করেন? ভাবনা বদলে যাওয়া বলতে, তখন যে লেখাটা আমি লিখতে শুরু করেছি একটা মানসিকতা নিয়ে, সেই লেখাটা কিন্তু চরিত্রগুলো একই থাকে, কিন্তু তাদের রিয়াকশন, তাদের কথাবার্তা বা তাদের বিভিন্ন মানুষের সঙ্গে যে ইন্টারাকশন, সেখানে কিন্তু অনেক পরিবর্তন আসে। এবং এমনকি গল্পটাও শেষ পর্যন্ত হয়তো একটু হালকা আমার মনের মধ্যে যেভাবে শেষ করব ভাবি, সেটা কিন্তু একবারে তারা নিজেরাই যেন মনে হয় মানে আমাকে শেষ করতে দেয় না সেইভাবে। আসলে এই জায়গাতে বোধ হয় আপনি নিজেও কিন্তু ওই ভাবনার সাথে জারিত হয়ে নিজেও আবার পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমার নিজের পরিবর্তনটা আছে বলেই আমার চরিত্রগুলো কিন্তু পরিবর্তিত হয়ে একটু বয়সে প্রবীণ হয়েছেন, সময়ের সাথে সাথে জীবন দেখা, জীবনের ভাবনার সাথে কিন্তু আপনি আপনার লেখালেখির সূত্রে কিন্তু আপনি ভীষণ রকমভাবে আধুনিক। আমি আধুনিক শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করলাম, প্রিয় দর্শক, এটা খুব আপেক্ষিক কথা। এই আধুনিকতার সূত্রতে সনাতনী ভাবনা এবং আধুনিকতার সাহিত্য, এই দুটোর মেলবন্ধনের সূত্রতে যদি একটা সেতু যদি হিসেবে ভাবি, তাহলে আপনি কোন জায়গায় অবস্থান করতে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন? আমার মনে হয় আধুনিক যে সমাজ, সেই সমাজে সনাতনী সমাজের যা কিছু ভালো, মানে আমি বলতে চাইছি স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতা, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যের ঠিক কিনারায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সমাজের কিছু মানে স্বাধীন অথচ স্বেচ্ছাচার নয়, এই রকম কিছু মানে সঙ্গে যদি মেলবন্ধন হয় আমাদের এখনকার পারিপার্শ্বিকতা বা এখনকার সমসাময়িক সমাজ, তাহলে মনে হচ্ছে অবশ্যই সেই ব্যাপারে মানে সমাজও উপকৃত হবে। আর একটা কথা আমার মনে হয় যে এখন যে তরুণ প্রজন্ম, যারা অনেক বেশি বইয়ের সঙ্গে তাদের সম্পর্কটা অনেক কম, আমার মনে হয় এই সাহিত্যর ক্ষেত্রে বলছি, বই পড়া বা বই নিয়ে চর্চা করা বা বিভিন্ন লেখকদের লেখা নিজেদের পাঠ্য হিসেবে নিয়ে যদি সেই ব্যাপারে তারা একটু লেখালেখির ব্যাপারে এগিয়ে আসে, তাহলে কিন্তু সমাজ অনেক বেশি আমার মনে হচ্ছে পাবে তাদের কাছে। আপনি এই কথাটা আমাদের বিভিন্ন রকম ভাবে শুনতে হয়, বিশেষ করে যারা একটু বয়সের দিক থেকে একটু অভিজ্ঞ প্রবীণ মানুষ। কিন্তু এটা তো ভাবতেই হবে যে আমরা কিন্তু এখন বৈদ্যুতিন মাধ্যমের উপর অনেক বেশি নির্ভরশীল। আজকে সারা পৃথিবী জুড়ে আপনার অনুষ্ঠান দেখছে, এটাও তো সেই বৈদ্যুতিন মাধ্যম, এবং বৈদ্যুতিন মাধ্যমের আগ্রাসী ভূমিকা কতটা বেশি না কম সেটা খুব আপেক্ষিক, আমি সে বিষয়ে আসছি না। কিন্তু এখনকার ছেলে মেয়েদের ভেতরে, মানে এখনকার প্রজন্মের ভেতরে, যেহেতু আপনি শিক্ষয়িত্রী, এরা তো অনেক বেশি ব্যস্ততার ভিতরে থাকছে। আমার মনে হয় অনেক বেশি জীবনমুখী হওয়ার জন্য যে অনুভবমুখী হওয়াটা, সেটা বোধহয় কমে যাচ্ছে। আপনি কি মনে করেন? অনুভবমুখী হওয়াটা মানে আমার মনে হয়, দেখুন আজকের প্রজন্মের যে ছেলে মেয়ে বা আমাদের প্রজন্মের যে ছেলে মেয়ে, প্রত্যেকের কিন্তু চাহিদা একই, প্রত্যেকের ভালো লাগা, আনন্দ সবকিছু একই, কিন্তু তাদের বিনোদনের মানে মাধ্যমটা অনেক আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাই বলছি, এই বিনোদনের, যেমন ধরুন আজকে প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন, এবং সারা পৃথিবীটাও সেই স্মার্টফোনের ভেতরে আছে। এখন লাইব্রেরিতে যাওয়া এখন অনেকটা কমে গেছে, উপায় নেই, তার কারণ হচ্ছে গিয়ে সেই স্মার্টফোনের মাধ্যমে সে কিন্তু অনেক কিছু তথ্য জানতে পারছে। এটা তো নিশ্চয়ই খারাপ নয়। আপনার সূত্র ধরে যেটা হয়তো একটা আপনার মনো অভিমান খুব স্বাভাবিকভাবে, যে সেটা হলো যে তরুণ প্রজন্ম হয়তো অনেক বেশি সাহিত্যমুখী হচ্ছে না। কিন্তু নিজের এই যে লেখা, আপনি মূলত কিশোরদের জন্য কবিতাও লেখেন, কিশোরদের জন্য কবিতা লেখা কিন্তু খুব শক্ত। কিশোর এবং শিশু, আমি এই দুটোই একই সাথে বলতে চাইছি। তো কারণ শিশু মানসিকতার লেখা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, কিশোর মনস্ক লেখাও কিন্তু ক্রমশ কমে যাচ্ছে।
সবই যদি বড়দের জন্য হয়, তাহলে শিশু আর কিশোররা তারা যাবে কোথায়? তাদেরকে আমরা বলবো যে বইমুখী হচ্ছে না, কিন্তু তাদের জন্য সাহিত্য দর্শন তো সেইভাবে হচ্ছে না। এ বিষয়ে আপনি নিজে কি বলবেন? আমার মনে হয় একটা ব্যাপার যেটা হচ্ছে, এই ধরুন দাদু দিদা এদের সঙ্গে যে বাচ্চাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের যেটা ছিল, সেই সম্পর্ক এখন কিন্তু বাচ্চারা সেই সময়টুকু পাচ্ছে না, বা বাবা মারাও সেই রকম ভাবে হয়তো বাচ্চাদের মানে অতটা সময় তাদের সঙ্গে কাটাতে দিতেও পারছেন না, যে যাতে কিনা তারা জীবনে একটা বিশাল কেরিয়ারে। যৌথ পরিবার তো প্রায় ভেঙে যাচ্ছে। হ্যাঁ, প্রায় ভেঙে যাচ্ছে, প্রায় ভেঙে যাচ্ছে। এবং এই ভেঙে যাওয়ার জন্য আপনি যেটা বলছেন, দাদু দিদা ঠাকুমা, জ্যাঠামশাই কাকা বাবু, এই যে সম্পর্কগুলো, এইগুলো না গেস্টে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এখন তো তাই না? তো দেখা সাক্ষাৎ হয় খুবই কম। হ্যাঁ, আপনার বইয়ের ক্ষেত্রে আপনার মন তুই এবং রং তুলি ক্যানভাস, দুটো বইয়ের দুরকম মানে নির্মাণ ভাবনা। তো যেটা হয়, একজন লেখক, একজন সৃজনশীল মানুষ, তিনি কিন্তু, আমরা মনে করি এটা, আপনি তো জানেন এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের কথা বলেছে, তাতে আমরা ঋদ্ধ হয়েছি, এটা বুঝতে পেরেছি তিনি কিন্তু তার একক সত্তার ভেতরে থাকতে পারেন না। তার পারিপার্শ্বিকতা, যেটা আপনি আপনার বইতেও স্বীকার করেছেন। আপনার স্বামী সিদ্ধার্থ দা আমার খুব ভীষণ কাছের মানুষ, প্রিয় মানুষ। তিনি একেবারে জবনিকা। তিনি বারবারই বলেন, আমি সবসময় পর্দার আড়ালে, সবসময় পর্দার আড়ালে। দাদার সাথে আমার আড্ডা হলে তিনি এটা বলেন। এখন এই পর্দার আড়ালের কিছু মানুষজনের কিন্তু একটা আলো দরকার লাগে, এক। 2 নম্বর হচ্ছে, প্রিয় দর্শক আপনাদের বলি, পম্পাদির কন্যা বৈশাখী, তো বৈশাখী আমার খুব স্নেহের। বৈশাখী খুব অত্যন্ত গুণী একটি মেয়ে। বৈশাখী খুব ভালো ছবি আঁকে, বৈশাখী অসাধারণ পোর্ট্রেট আঁকে, এবং বৈশাখী পেশাগতভাবে তার অন্যান্য কাজের সাথে যুক্ত, কিন্তু ছবি আঁকাটা তার নিজের একটা ভাবনা। এবং আপনারা শুনে খুশি হবে এবং আশ্চর্য হবে না বটে, বৈশাখী কিন্তু কোনো রকমভাবে, কোনো প্রথাগতভাবে আঁকা শেখেনি। ও নিজের মতন করে আঁকে। ওর সারা বাড়িময় ছবি, এবং ও পোর্ট্রেট আঁকে। ও মাঝে মাঝে অনেক সময় আমাকে আর কি করে বলেছে, আমারও নাকি একটা পোর্ট্রেট এঁকে দেবে। তো বৈশাখীর প্রসঙ্গটা আমি এলাম এই কারণে, পম্পাদির বইয়ের অলঙ্করণও কিন্তু বৈশাখী করেছে। বাড়িতে এরকম কন্যা যদি শিল্পী থাকে, তাহলে তার অলঙ্করণ আর বাইরের শিল্পী করবেনি বা কেন? আমি এই প্রসঙ্গে দুটো ব্যাপার পম্পাদি আপনাকে জিজ্ঞেস করছি। এই যে ধরুন বাড়িতে কন্যা ছবি আঁকছে, খুব স্বাভাবিকভাবে কন্যাকে তো আগে ম্যানুস্ক্রিপ্ট পড়তে হচ্ছে, মায়ের একটু একটু সমালোচক তো, একটু বলে যাবে তো? অবশ্যই। কিরকম হয়? একটা লেখা, মানে আমি যদি বলি একটু শুনবি, একটা লিখেছি, ও সঙ্গে সঙ্গে অন্য কাজ থাকলেও মা বলো, পড়ো, আমি শুনছি। মা এই জায়গাটা ঠিক আমার যেন মনে হচ্ছে কেমন একটু আর একটু ভালো করলে হতো না, এই চরিত্রটা, এই মতামতগুলো কিন্তু ও দেয়। এটা তো আপনি, আমার স্বামীও দেয়, ওনারা সবাই খুব, মানে আমি কি বলবো, মানে সাপোর্টিভ পরিবার আমার। এবং আমি যেখানে চাকরি করি, আমার স্কুলের হেডমিস্ট্রেস যিনি, উনিও মানে ভীষণ আমাকে, মানে কি বলবো, ইন্সপায়ার করেন। আর আমার কলিগরাও আমার সঙ্গে ভীষণ সহযোগিতা করে। আমার মানে পরিবার, আমার মাও আমাকে খুব বেশি ঋদ্ধ করেন বিভিন্ন মানে ক্ষেত্রে। কোথাও হয়তো আমরা কোনো তথ্য, হয়তো কোনো ফ্যাক্ট ভালো করে মানে করতে পারছি না, হয়তো ইলাস্ট্রেট করতে পারছি না, মানে মাসিমার সাথে আপনাকে সাপোর্ট, মায়ের কাছে গেলে, মায়ের কাছে কিন্তু এই যে পারিবারিক যে একটা মানে সমর্থন, এই সমর্থনটা তো সৃজনশীলতার সমর্থন। এই সৃজনশীলতার সমর্থন কিন্তু সবার সবসময় ঠিক মতন করে জোটে না। এটা আমি সরাসরি বলছি, প্রিয় দর্শক, এটা আমাকে মাফ করবেন, আমার দৃষ্টতা নেবেন না, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার সূত্রতে। তো পম্পাদির স্বামী আমাদের প্রিয় সিদ্ধার্থ দা, কন্যা বৈশাখী, আমার স্নেহের বৈশাখী, তো এরা একটা অন্যরকম ছাতার মতন রয়েছে। এরা চেষ্টা করছেন যে নানা রকমভাবে সৃজনশীলতার সূত্রে আবদ্ধ রাখতে পম্পাদিকে। তাই তাদের কথা তো একটু আমাদের শুনতেই হবে, তাদের কথা একটু শুনবো, তারপর আবার আমরা পম্পাদির কাছে ফিরে আসছি। আমার ওয়াইফ ছোটবেলা থেকে লেখালেখি করতো। আমি তাকে আরও যখন আমার সঙ্গে বন্ধন হলো, বিবাহ বন্ধন হলো, তারপর আমি বিভিন্নভাবে ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে এলাম। তারপর 2-3টে বই প্রকাশ হয়েছে,
এবং বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি প্রকাশ হয়েছে। আজকেই সকালবেলা কোনো একটা পত্রিকা থেকে, ইলশিগুড়ি পত্রিকা থেকে দেবব্রত ঘোষ আমাকে ফোন করে জানালেন যে পম্পা সেন শর্মা এবারে শারদীয়া শ্রেষ্ঠ পুরস্কার পাবে লেখার জন্যে। 24শে ডিসেম্বর বিকেল 5টায় যেতে বলেছে। আমি ওনাকে বললাম, আমরা রাজি হলাম, যাব। এইভাবে ওনাকে বিভিন্ন দিক থেকে, পেছন থেকে আমি সাহায্য করবার জন্য এগিয়ে আসি এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে বলে সবসময় ওর পেছনে থাক, কিভাবে এই ব্যাপারটা আরও উন্নত হতে পারে সেই দিকেই আমি লক্ষ্য রাখি। সংসারে সবসময় ও কাজকর্ম করি, কিছুটা সময় বাঁচিয়ে রেখে সাহিত্যের ওপর সাহিত্যের দিকে লক্ষ্য রাখে। কখনোই সংসারে যে কোনো কাজ করব না বা করতে পারিনি এই ব্যাপারটা করে না। আমার মেয়ে বৈশাখী এবারে ওর মায়ের রং তুলি ক্যানভাসের বইটি ছবিগুলো এঁকেছে এবং আরেক ভদ্রলোক এঁকেছেন, দুজনে মিলেই। ব্যাপারটা মেয়ের আঁকার ব্যাপারে ওর মা এবং আমি ওকে সবসময় অনুপ্রেরণা যোগাই। কোনো রকমে বাবা সময় নষ্ট না করে ওই সময়টা ছবির দিকে দে, বিভিন্ন কালচারের দিকে দে, সংস্কৃতির মনোবল যোগাযোগ রাখ। এইভাবেই আমি ওদের দুজনকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করি। নমস্কার, আমি বৈশাখী সেন শর্মা, পম্পা সেন শর্মার মেয়ে। তো আমি লেখালেখির দিকে একদম মানে সেরকম খুব একটা পারি না বললেই হয়। তো আমি পুরোপুরি আঁকার দিকে আছি। তো মায়ের বই যখন বেরোচ্ছিল তো তখন আমি ভাবলাম যে আঁকার দিকটা যদি আমি পারি তাহলে মায়ের বইতে আমি কেন আঁকবো না। তো তাই জন্য মায়ের বইতে মায়ের ওই গল্পের সাথে ট্যালি করে আমি কিছু আঁকা এঁকেছি। আর মায়ের গল্পগুলো আমি শুনে মানে সেগুলোর ফিডব্যাকগুলো আমি দিই মাকে। তো সেগুলো মা শোনেও, মানে এরকম নয় যে আমি বলছি মা নিজের মতন করে দিচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। তো মা আমার ফিডব্যাকগুলো শুনে সেই জায়গাগুলোকে আরও হয়তো আপগ্রেড করলো বা সেই জায়গাগুলো হয়তো একটু চেঞ্জ করলো। তো এই ব্যাপারগুলো আছে। তো মা এই যে গল্প লেখে, কবিতা লেখে, এগুলোর পেছনে আমি আর বাবা ভীষণ সাপোর্ট করি। তো মানে যখন মা যখন জিনিসটা ইনিশিয়েট করেছিল তখন থেকেই আমরা ভীষণভাবে যে হ্যাঁ তুমি লেখো, তুমি মানে তখন তো অতটা সিরিয়াসলি ব্যাপারটা নেয়নি। তো তখন আমরা দুজনেই ভীষণভাবে বলেছিলাম যে হ্যাঁ তোমার মাথায় যা আসছে তুমি তাই লেখো। তো করতে 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 এখন এমন একটা জায়গায় গেছে যেখানে মানে পত্রিকা বা মানে কোনো ক্লাব থেকে বা মানে এগুলো থেকে লেখা আর কি ওনারা চান। তো এতটা আমরা ভাবিনি, মানে একদম এক্সপেক্টেড নয়, কিন্তু ভীষণ আমরা মানে আমি আর বাবা ভীষণ প্রাউড এই ব্যাপারটা নিয়ে। নমস্কার, আমি পম্পার মা। পম্পাকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে মানুষ করেছি। ছোটোবেলায় বাবা হারায়, আমি তো অফিসে চাকরি করতাম, সেই জন্য মেয়েকে আমার বাড়ির লোকেরাই মানুষ করেছে বলতে গেলে। কিন্তু ওর লেখালেখি চর্চা ছোটোবেলা থেকে খুব ছিল, ও সব দিকে আগ্রহ ছিল। আঁকা, তারপরে সেলাই করা, গান করা, সমস্ত কিছু করেছে। আর তার সঙ্গে আমার নাতনিও এখন ভালো হয়েছে, আঁকা জাকায় খুব ভালো। আমার সেই জন্য খুব গর্ববোধ করি ওদের জন্য। ভালো থাক ওরা, এইটাই কামনা করি। ওই যে লেখালেখি করছে, এই ছোটোবেলা থেকে আগ্রহ ছিল, সেই লেখালেখিটা এখনও চালাচ্ছে। আর ওই এদিকে স্কুল টিচার, আর তোমার এখনও লিখছে। আর ওই লেখালেখিতে আমার আনন্দ সবার কাছে পৌঁছচ্ছে, ওর লেখা সবাই আনন্দ করছে, এইটাই আমার গর্ব। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। বাংলাদেশের যে সমস্ত দর্শকরা তারা প্রত্যেকে আমাদের কাছে খুব, আমরা তাদের কাছে ঋণী। বিশেষ করে বাংলাদেশের দর্শকরা তারা প্রতিটা ক্ষেত্রে তাদের মতামত আমাদের পাঠান এবং খুব আবশ্যিকভাবে এই অনুষ্ঠান দূরদর্শনের সম্প্রচার হওয়ার পর পরবর্তী পর্যায়ে সেটি ইউটিউবে আপলোড করা থাকছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আবশ্যিকভাবে আপনাদের ভালো লাগা অথবা মন্দ লাগার মতামত জানাবেন। পম্পাদি, জীবন দর্শনের সূত্রতার সাথে আপনি শিক্ষয়িত্রী, ভাবনার, ইংরেজির মানুষ, সব ঠিক আছে, কথা বললাম বাংলাতে, এবং আপনি বাংলাতে কথা বলতে যথেষ্ট সচেতন বোধ করলেন। আপনার ভদ্রাসনে কবিতা থাক, হৃদয় আসনে গল্প থাক,
আর মনের আসনে থাকুক সমাজের দায়বদ্ধতা, সেই সৃষ্টিশীলতা, ফেরিওয়ালা। আমরা নয় পিছু পিছু একটু দৌড়ানোই বটে। খুব ভালো থাকবেন। নমস্কার।